চারপাশের খবরের শিরোনামে তো এখন অনেক উত্তেজনা, তাই না? কিন্তু আজ আমাদের লক্ষ্য হল সেসব উত্তেজনার বাইরে গিয়ে একেবারে নিরপেক্ষভাবে তথ্য এবং উপাত্তের ভিত্তিতে আমেরিকা আর ইরানের এই বহুমাত্রিক সংঘাতটাকে একটু গভীরে গিয়ে বোঝা। চলুন, মূল ঘটনাটা আসলে কি সেটা একটু তলিয়ে দেখা যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই পুরো সংঘাতটা ভালোভাবে বোঝার জন্য আমরা মূলত 5টা ধাপে আলোচনা করব। প্রথমে প্রচারণার যুদ্ধ, তারপর সামরিক ক্ষয়ক্ষতির হিসাব, হরমুজ নৌ অবরোধ, এরপর ভূরাজনৈতিক পরিবর্তন, আর একেবারে শেষে দেখব বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কাটা ঠিক কতটা লাগছে। আমাদের প্রথম ধাপ প্রচারণার যুদ্ধ, অর্থাৎ প্রোপাগেন্ডা বনাম রিয়েলিটি। যে কোনো যুদ্ধের প্রথম অস্ত্রটা কিন্তু ছোড়া হয় মানুষের মগজে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দাবি ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে, তাদের 60 ভাগ মিসাইল সক্ষমতা নাকি শেষ, নৌবাহিনীও আর নেই, আর সরকার পতন তো স্রেফ সময়ের ব্যাপার। ঠিক এর উল্টো দিকে ইরানের দাবি হল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও একদম অটুট, তারা অসম যুদ্ধে বেশ সফল, আর যে কোনো স্থল আক্রমণের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসাবে আমরা কেবল এই দুই পক্ষের একেবারে ভিন্ন দুটো দাবির পার্থক্যটা বোঝার চেষ্টা করছি। এই প্রোপাগান্ডা যুদ্ধে ইরানের আত্মবিশ্বাস আসলে কতটা প্রবল সেটা একজন ইরানি প্রতিনিধির কথা শুনলেই বোঝা যায়। তিনি সরাসরি বলছেন, মার্কিন আগ্রাসনে তারা মোটেও ভীত নন, বরং তারা রীতিমতো এর জন্য অপেক্ষা করছেন। চিন্তা করা যায়, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ যেখানে আকাশ থেকে মৃত্যু এবং ধ্বংস নামিয়ে আনার কথা বলছেন, সেখানে এই বক্তব্যটা কিন্তু একেবারে একটা সরাসরি চ্যালেঞ্জ। আর মজার ব্যাপার হলো, এই তথ্যযুদ্ধ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি। ইরান তাদের রণকৌশল বোঝাতে রীতিমতো নিখুঁত অ্যানিমেটেড বা লেগো ভিডিও ব্যবহার করছে। অনেক বিশ্লেষক তো বলছেন, আনুষ্ঠানিক রাজনৈতিক বিবৃতির চেয়ে এই ভিডিওগুলোতেই নাকি বাস্তব পরিস্থিতি বেশি ফুটে উঠছে। আবার অন্যদিকে মার্কিন নেতাদের সম্পর্কে প্রচার করা হচ্ছে যে তারা নাকি 5D চেস বা ত্রিমাত্রিক দাবা খেলছেন। বোঝাই যাচ্ছে এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা মনস্তাত্ত্বিক লড়াই। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, সামরিক ক্ষয়ক্ষতি, অর্থাৎ হার্ডওয়্যার আর $1 ট্রিলিয়ন হিসাব। এখানে সাবেক ন্যাটো কমান্ডার ওয়েসলি ক্লার্কের একটা কথা উল্লেখ না করলেই নয়। অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তিনি মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রক্ষয়ের একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। তার মতে টোমাহক মিসাইল আর থার্ড ইন্টারসেপ্টরের মতো অত্যন্ত দামি আর গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর মজুদ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, আর সবচেয়ে চিন্তার বিষয় হল এগুলো নতুন করে তৈরি করতে নাকি কয়েক বছর সময় লেগে যাবে। রাজনৈতিক বাগাড়ম্বর যাই হোক না কেন, 40 দিনের এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত ডিফেন্স সিস্টেমের যে ক্ষতি হয়েছে তা কিন্তু চোখ কপালে তোলার মতো। হিসাবে দেখা যাচ্ছে 850 থেকে 1000টি টোমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে, যার মানে হল মজুতের প্রায় অর্ধেকই শেষ। হাজার হাজার প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হয়েছে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টি-PY2 রাডার সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিঃসন্দেহে এটা একটা বিশাল বড় ধাক্কা। আর আর্থিক ক্ষতির অঙ্কটা শুনলে তো মাথা খারাপ হওয়ার জোগাড়। 1.3 থেকে 1.5 ট্রিলিয়ন ডলার। বলা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পরবর্তী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে সম্ভাব্য একটা বড় যুদ্ধের প্রস্তুতির জন্য সেনেটের কাছে এই বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন। এই একটা সংখ্যা থেকেই আসলে বোঝা যায় এই সংঘাতের আর্থিক ব্যাপ্তিটা ঠিক কতটা বিশাল। আমাদের 3 নম্বর ধাপ হল হরমুজ নৌ অবরোধ। পুরো উপসাগরীয় অঞ্চলে এক ভয়ঙ্কর অচলাবস্থা। এখানে মূলত অ্যাকশন আর রিয়াকশনের একটা মারাত্মক খেলা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওমান উপসাগরে অবরোধ তৈরি করে ইরানের তেল বিক্রি বন্ধ করে দেওয়ার চেষ্টা করল, আর এর জবাবে ইরান কি করল? তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল। এর রেজাল্ট, পুরো আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যে এখন একটা বিশাল অচলাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ সেটা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের কথা থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায়। তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই দ্বৈত নৌ অবরোধ কোনো সাধারণ আঞ্চলিক ঝামেলা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি, পরিবহন থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন খাবারের বাজার পর্যন্ত সবকিছুকেই আক্ষরিক অর্থে গলা টিপে ধরছে। চতুর্থ ধাপে আমরা দেখব ভূ রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে পাকিস্তান আর চীনের নতুন অবস্থান। অবরোধটা তো দেয়া হলো, কিন্তু এরপর যা ঘটল সেটা রীতিমতো একটা মাস্টার স্ট্রোক। সংঘাতের মাঝামাঝি সময়ে চীন হঠাৎ করে জাতিসংঘের সামুদ্রিক আইন বা আনক্লসের ব্যাপারে পাকিস্তানকে পরামর্শ দিতে শুরু করে। আর ঠিক সেই আইনি ভিত্তির ওপর ভর করেই এপ্রিলের শেষ দিকে পাকিস্তান ট্রানজিট অর্ডার 2026 পাশ করে ফেলে। ব্যাস,
মার্কিন চাপ উপেক্ষা করে তারা ইরানকে সাহায্য করতে এগিয়ে আসে আর মে মাসের মধ্যেই এই সামুদ্রিক অবরোধকে পুরোপুরি বাইপাস করে ফেলা সম্ভব হয়। লজিস্টিক্সের এই মেকানিজমটা সত্যি খুব দারুণ। হচ্ছেটা কি আসলে? তাফতানার গাবাত স্থল সীমান্ত দিয়ে ইরানি পণ্য সোজা ঢুকছে পাকিস্তানে, এরপর নতুন খুলে দেওয়া 6টা রুট ব্যবহার করে সেগুলো চলে যাচ্ছে করাচি আর গোয়াদার বন্দরে, আর সেখান থেকে সোজা বিশ্ববাজারে। তার মানে মার্কিন নৌ অবরোধ কার্যত একেবারেই অকেজো হয়ে পড়ল। আর এখানে ভূগোলের একটা চমকপ্রদ তথ্য হল পাকিস্তানের কৌশলগত গোয়াদর বন্দরটি কিন্তু ইরানি সীমান্ত থেকে মাত্র 72 কিলোমিটার দূরে। এই একটা কারণেই কিন্তু ওমান উপসাগরের অবরোধকে এড়িয়ে যাওয়ার জন্য এই নির্দিষ্ট রুটটা জাদুর মতো কাজ করছে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? পাকিস্তান যে শুধু বন্ধু হিসেবে ইরানকে সাহায্য করছে তা কিন্তু মোটেও নয়। এর মাধ্যমে তারা নিজেদের জন্য বিশাল ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ফায়দা নিশ্চিত করে নিচ্ছে। বৈশ্বিক পর্যায়ে তারা এখন একটা স্বাধীন মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরেছে। মধ্য এশিয়ার বাজারগুলোতে নতুন অ্যাক্সেস পেয়েছে, আর সবচেয়ে বড় কথা, আমেরিকার ওপর নির্ভরশীলতা কমিয়ে তারা চীন, রাশিয়া আর ইরানের সাথে মিলে নতুন একটা শক্তিশালী ব্লক তৈরি করে ফেলেছে। একেবারে শেষ ধাপে আমরা চলে এসেছি, বিশ্ব অর্থনীতিতে প্রভাব, তেল এবং নতুন জোটের হিসাব নিকাশ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া মানেটা আসলে কি? এর সোজা অর্থ হল বিশ্বের মোট তেল সরবরাহের বিশাল একটা অংশ, প্রায় 20% তেল এখন কার্যত আটকে আছে। একটা মাত্র জলপথ বন্ধ, আর তার ধাক্কায় পুরো বিশ্ব অর্থনীতি রীতিমতো কাঁপছে। আর এর সরাসরি ফল তো চোখের সামনেই। গত 30শে এপ্রিল অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $120 গিয়ে ঠেকেছে। সামুদ্রিক এই অচলাবস্থার কারণে সারা বিশ্বের সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য এটা এক ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংঘাতের সবচেয়ে অবাক করা বিষয় হল এর দীর্ঘস্থায়ী ফলাফল। কে ভেবেছিল যে সংযুক্ত আরব আমিরাত শুধু নিজেদের তেলের স্বার্থ রক্ষার জন্য ওপেকের মতো একটা সংগঠন থেকে বেরিয়ে যাবে? আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা পর্যন্ত এখন তাদের অর্থনৈতিক জোটগুলো নিয়ে নতুন করে হিসাব করছে, আর অন্যদিকে চীন, রাশিয়া, ইরান এবং পাকিস্তানের মধ্যে নতুন একটা অক্ষ বা ব্লক কিন্তু অত্যন্ত শক্তভাবে ডালপালা মেলছে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করব, তবে তার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। এই যে নতুন বাণিজ্য পথগুলো পুরনো সব কৌশলগত বাধাকে পাশ কাটিয়ে যাচ্ছে, এই অবরোধ কৌশল কি তবে অজান্তেই বিশ্ব ক্ষমতায় একটা চিরস্থায়ী পরিবর্তনের গতি বাড়িয়ে দিল? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।